আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়া, আপুরা সবাই নিশ্চয়ই ভীষণ ভালো আছেন। এই তো একটু ঘুমোতে যাব। কাজকর্ম শেষ করলাম। রিসার্চের পড়াশোনা, গবেষণার পড়াশোনা অনেক প্রচুর কষ্ট, প্রচুর পড়তে হয়। তো যা হোক ভোট তো হয়ে গেল। আপনাদের একটা বিএনপির প্রচারণা দেখেছি সেখানে আমার ফ্রেন্ড আছে। তো যাই হোক ভোট তো হয়ে গেল। তো একটা মজার জিনিস আপনাদের সাথে শেয়ার করতে চাই। এখন ভারতের গলাটা না একটু বেড়ে গেছে, বুঝেছেন? বিএনপি ক্ষমতায় এসেছে, তো ভারতীয় যত ইউটিউবার দেখছি তাদের গলার জোর বেড়েছে। আপনারা খেয়াল করবেন, আমি বেশ কয়েকটা লিঙ্ক দেব। ভারতীয়দের গলার জোর এত বাড়া বেড়েছে, তাদের মাথা এখন পুরোপুরি নষ্ট যে জামায়াত ক্ষমতায় আসেনি। তারা যেন একটা মাইল্ড স্ট্রোক মানে হার্ট অ্যাটাক খাইছে, এমন একটা মাইল্ড স্ট্রোক তাদেরকে দেওয়া হয়েছিল গত ১.৫ বছরে। তো ওই স্ট্রোক থেকে একদম মানে ভালো প্যারায় পড়েছিল তাদের। ইংরেজিতে যতগুলো ইউটিউবার ইন্ডিয়া থেকে ইউটিউবে সার্চ দিচ্ছে এবং তারা বলছে, আমার একটা ইউটিউবার ঠিক এই মুহূর্তে মানে শিখ একটা ইউটিউবার, ওই যে আমার ওখানে লাইটে দেখা যাচ্ছে আমার আর্ট করা একটা হারিকেন। শিখ একজন ইউটিউবার, যেটা বলছিলাম, শিখ ইউটিউবার, সে কিন্তু খুব মানে থ্রেট করে করে কথা বলছে বাংলাদেশিদেরকে। বলছে যদি তারেক রহমান তাদের কথা মতো না চলে, তাদের কথা মতো পলিসি না মেক করে, তাহলে ইন্ডিয়া তার ইচ্ছা মতো সে তার কাজ করবে, চালাবে। তো আমি ইংরেজিতে একটা কমেন্ট করলাম যে ভারত যদি আমাদের সাথে গেস্টের মতো ব্যবহার করে, মোস্ট ওয়েলকাম। আমি সেখানে উত্তর দিয়েছি। কিন্তু গেস্ট যদি আমাদের হোস্ট হতে চেষ্টা করে, তাহলে আমার মনে হয় জামাতের আবার ক্ষমতায় আসা উচিত। এবং জামাতের উচিত যে পুনরায় পুনর্বিবেচনা করা, এবং একটা ইসলামিক স্টেট আমাদের দরকার। এবং জামাতকে ক্ষমতায় আসার বিপক্ষে ছিল যারা, যারা ভোট দেননি। কিন্তু এখন আমি ভোট যারা দেননি, এই কথাগুলো আসলে কেন বলা প্রয়োজন হঠাৎ করে আমার মনে হলো যে বলে ফেলি। যে কেন ভোট দেননি? যদি ভারত মনে করে যে আ জামাত আসলে তাদের কলিজার উপর একটা ছুরি বসবে, এবং তারা খুব প্রচণ্ড রকম আতঙ্কিত ছিল। জামাতের কন্ডিশন এবং জামাতের হার্ট অ্যাটাক দেখে আমি প্রচণ্ড রকম হাসছিলাম এবং লিখেছি সেখানে, "ইফ ইউ ওয়ান্ট টু বি আওয়ার হোস্ট, দেন আমি জামাতকে ডেকে নিয়ে আসবো আবার।" কারণ পার্সোনালি জামাতেরও কিছু ভুল আছে। জামাতের যে ভুলগুলো সেগুলো আমি একটু আপনাদের সাথে শেয়ার করছি। সে ১ নাম্বার ভুল হচ্ছে, তারা নারী নেতৃত্বকে অবজ্ঞা করে কথা বলেছে। যেটা একজন মহিলা হিসেবে আমার এটা খুব খারাপ লেগেছে। আ আমাকে বিএনপি কিন্তু অ্যাপ্রোচ করেনি। বিএনপি যে লোকাল পলিটিশিয়ান, হি ডোন্ট নো হু ইজ মি আই অ্যাম, আমি কে সেটা সে জানে না। ইভেন সে তার কাছে আমার কোনো কাগজও নাই। মানে আমি যে ভোট দেব সেই পেপারও নাই। বাট জামাতের যেটা আমার ইন্টারেস্টিং লাগছে, আমার ভোট দেওয়ার কথা ছিল না। এটা বরং মনে করার কোনো কারণে আমি জামাতকে ভোট দিয়ে দিছি। এটা কিন্তু মনে নাই। এটা জামাতের অ্যাপ্রোচ একটা উদাহরণ হিসেবে বললাম। জামাতের অ্যাপ্রোচটা ছিল যে দে আ অ্যাপ্রোচ মি টু ওয়েল, এবং তারা আমার এনআইডি কার্ড, ভোটার আইডি কার্ড, এভরিথিং তারা নিয়েছে এবং তারা আমাকে অ্যাপ্রোচ করেছে। তারা জানে না আমি কে, এবং তারা ডিটেইলস এটা জানে না যে আমি রিসার্চ প্রজেক্টে কাজ করছি, আমেরিকাতে আমি কাজ করছি, এবং তারা আমার সম্পর্কে দে ডোন্ট নো ডিটেইলস। তারা যেটুকু জানে যে আমার, কিন্তু তাদের অ্যাপ্রোচটা ছিল অসাধারণ, এবং আমি এটাতে খুব মানে ইন্টারেস্টিং ফিল করছি যখন আমার হাতে তাদের ভোটার কাগজটা আসে। দ্যাট ওয়াজ রিয়েলি ইন্টেলেকচুয়ালি আমি বলব জামাত ইন্টেলেকচুয়ালি ফার্স্ট জাতীয় নির্বাচন হিসেবে তারা অনেকটাই প্রিপেয়ার ছিল। বাট দ্য লাস্ট মোমেন্টে যেটা দ্য লাস্ট তাদের যেটা সমস্যা সেটা ছিল নাম্বার 1 সমস্যা, সাংগঠনিকভাবে তারা যতটা স্মার্ট, পলিটিক্যাল সাইড থেকে দে আর নট স্মার্ট। আপনাকে পলিটিক্যাল সাইড থেকে অবশ্যই স্মার্ট হতে হবে। পলিটিক্যাল সাইড থেকে ইউ পিপল আর সো আনস্মার্ট। বিএনপির পলিটিক্যাল যে অভিজ্ঞতা, তার তুলনায় জামাত অনেক অনেক পিছিয়ে। শুধুমাত্র কাভার করলে, মহিলাদেরকে ঘরে বসিয়ে রাখলে, ইসলামিক মাইন্ডেড হলে, ইসলামিক স্টেটের পরিণত করতে চাইলেই কিন্তু সব কিছু সমাধান হয় না। আপনাকে ইসলাম কখনো বলেনি যে আপনাকে যুগের সাথে তাল মেলানো আপনি শিখবেন না।
এটা আমি মনে করি যে এটা একটা শিক্ষা। কেন শিক্ষা? জেন জি মনে করেছিল যে তারা একটা রেভলিউশন করেছে। রেভলিউশন করে তারা ডক্টর ইউনূসকে স্যারকে এনেছে এবং তারা মনে করেছিল যে দে ডু ম্যানি থিংস। বাট এটা তাদের একটা ভুল সিদ্ধান্ত, ভুল ছিল। কি ভুল? আমি জেন জেন মিলি যেহেতু, তো সেই আমার নিজের অভিজ্ঞতার আমি তো ৯০ দশকের মানুষ। সো আমরা যে কালচারে বড় হয়েছি সেটা ছিল মিক্সড কালচার। কিরকম মিক্সড কালচার? কথাটা একটার সাথে একটা কানেক্টেড বলেই বলতে হচ্ছে। যে আমরা সব ধরনের মানুষের সাথে বড় হয়েছি। সেখানে মুসলিম, নন মুসলিম এভরিওয়ান দেয়ার। সো সবকিছু সব মানুষের পালস বুঝতে হবে আপনাকে। সেটা পালস বোঝার ক্যাপাবিলিটি কিন্তু জেন জির ছিল না। ১ নাম্বার। জেন জি যে ভুলটা করেছে সেটা ছিল যে তারা বড় ছোট আ বলতে কাউকে তারা ছাড় দিয়ে কথা বলেনি। তাদের সাথে বেয়াদবি করেছে। সরি টু সে দিস ওয়ার্ড। আমরা মিলি যারা ৯০ এর দশকের লোক তারা পারিবারিক মূল্যবোধ, ফ্যামিলি কালচার এবং সেই সাথে বড়দেরকে সম্মান করা, যেটা আমি ভিডিওগুলোতে দেখেছি। I have no idea আপনারা দেখেছেন কিনা? সেই ভিডিওগুলোতে ছোট, ছোট বাচ্চারা স্কুলে পড়ে, কলেজে পড়ে, ইউনিভার্সিটিতে যায়। তারা মিসবিহেভ করছে বয়স্ক লোকদের সাথে। এটা তো আমাদের কালচার না। এই কালচারটা এলো কোত্থেকে? আমার এটাই খুব বয়স্ক লোক যারা কিনা দেশের জন্য কাজ করেছেন, পরিচয় যেটাই হবে হোক। বেশ কিছুদিন আগেও দেখেছি একজন বয়স্ক মুক্তিযোদ্ধা, তার গালে চড় মারা হয়েছে। তারপর একজন ডক্টর, তিনি একজন ডক্টর, তিনি দেশকে সার্ভ করছেন, তার গায়েও হাত তোলা হয়েছে। এটা কি আমাদের দেশের কালচার? ইট ইজ নট আওয়ার কালচার। এটা একটা অনেক বড় কিছু আমার মনে হয় ইন্ডিকেট করে। কারণ আমি একটা রেভুলেশন করে ফেললাম তার মানে এটা নয় যে আমি বাধাই কিনে ফেলেছি দেশটাকে। বাংলাদেশ বাংলাদেশ এমন কালচারের দেশ না যে আপনি যা যখন খুশি মনে আসবে তাই করতে থাকবেন। বাংলাদেশ খুব, খুব সফট হার্টের একটা দেশ। কিন্তু প্রয়োজন পড়লে বাংলাদেশের মানুষ ছুঁড়েও ফেলে দিতে পারে। জানে কিন্তু। এবং এই নির্বাচনটা সেটা প্রমাণ। আর ভারতের কথা যেটা বলতে চাচ্ছি, ভারতীয়দের যে হার্ট অ্যাটাক চলেছে গত ১.৫ বছর ধরে, মনে হয় ভারত এখন রিলিফ পেয়েছে বিএনপি ক্ষমতায় আসাতে। আসলে ভারতীয় র ডক্টর ইউনূস স্যার থাকা অবস্থায় কোনোদিন একটা হাত দেওয়ার মতো ক্ষমতায় আসার মতো মানে শক্তি অর্জন করা ভারতের ব ভ কিছু করতে পারত না। কারণ ডক্টর ইউনূস স্যারের এর ক্যাপাসিটি কতটুকু আমি নিজে একজন ইন্টারন্যাশনাল কমিউনিটির সদস্য হিসেবে বলছি, স্যারের ক্যাপাসিটি কতটুকু আমি জানি। আই এম এ নিউবি ইন এ ইন্টারন্যাশনাল কমিউনিটি। আমি একটা নতুন সদস্য একটা ইন্টারন্যাশনাল কমিউনিটিতে। সো আমি স্যারের সম্পর্কে সুইজারল্যান্ড থেকে আমি একটা ছোট্ট উদাহরণ দেই আপনাদেরকে। সুইজারল্যান্ডের একজন রাইটার সে আমার সাথে কাজ করেছে। সে আমাকে বলছিল, "হোয়ার ইউ ফ্রম?" আমি বললাম, "আমি বাংলাদেশ থেকে।" বলেছে, "তুমি কি ডক্টর ইউনূসকে চেনো?" আমি বলছি, "অফকোর্স সে আমার এলাকা থেকে, চট্টগ্রামের মানুষ সে।" তখন সে বলল যে, "আমি তার একটা বই পড়ছি।" দেখুন ডক্টর ইউনূস স্যার কোন লেভেলের। আমরা ইন্টারন্যাশনাল কমিউনিটিতে কাজ করছি only 5 ইয়ার্স। আমরা এখনো ছোট শিশু সেখানে। ডক্টর ইউনূস স্যারের কথায় আ শুনে সেই সে রাইটার, সে সুইস রাইটার, সে আমাকে যখন বলল, আমি তখন তার মানে ডক্টর ইউনূস স্যার অনেক ফেমাস একজন পারসন ওয়েস্টার্ন পিপলদের কাছে। যেখানে আমরা এখনো পর্যন্ত ওই লেভেলে আসতে পারিনি। এর মধ্যে কিছু আমেরিকান রাইটার এবং ব্রিটিশ রাইটার আমার সঙ্গে কিছুটা বনিবনা হয়েছে লেখা সংক্রান্ত বিষয়, সেটা অন্য হিসাব। তো ডক্টর ইউনূস স্যারের মতো একটা ইন্টারন্যাশনাল ফিগারকে, যার পেছনে আমেরিকা, ইউরোপ সবাই আছে, তার পেছনে ইন্ডিয়ার র ঝামেলা করবে? আপনাদের কি মনে হয়? আমি নিজে ইন্টারন্যাশনাল কমিউনিটিতে কাজ করে বলছি যে এটা কোয়াইট ইম্পসিবল। আমি ছোট শিশু এখনো ইন্টারন্যাশনাল কমিউনিটিতে, এখনো ছোট শিশু। সেখানে আমি স্যারের ডক্টর ইউনূস স্যারের যেই পদচারণা, আমার সৌভাগ্য তিনি আমার এলাকারই লোক, চট্টগ্রামের লোক। তার যে পদচারণা, তার কাছে ভারত গুড ফর নাথিং। যেখানে ভারতের নরেন্দ্র মোদী মার্কিন প্রেসিডেন্টকে
আ নাচতে যান, অ্যাবস্টন ফাইলে দেখলাম। নাচতে যায়, নাচ দেখাতে যায়। ডক্টর ইউনূস স্যার সম্পর্কে অনেক কমেন্টস আসছে। আমার মনে হয় না উনি নাচতে গেছেন। যেটাই হবে হোক। আমি চাই বা না চাই তাতে কিছুই এসে যায় না। তার সম্পর্কে একটা ভালো ভাবমূর্তি ওয়েস্টার্নারদের কাছে আছে। যেটা বাংলাদেশকে এতদিন পর্যন্ত টিকিয়ে রেখেছিল। কিন্তু ভোটের ব্যাপারটা হয়ে গেছে এখন যেটা দেখছি ভারতীয় ইউটিউবারদের কলিজা যেন ৪-৩ হাত বেড়ে গেছে। তারা বলতেছে আমাদের বলছে, বাংলাদেশকে থ্রেট দিচ্ছে। যে তোমরা যদি এই পলিসি না করো, এভাবে না চলো, এইভাবে না করো, তাহলে কিন্তু আমরা অ্যাটাক করব, আমরা এই করব, সেই করব। আরে ভাই, আমি এখন চিন্তা করছি ভারত তো ছাড়, দূর করা জিনিস। ভারত আমার কাছে এখন কোনো নাথিং, গুড ফর নাথিং, কিচ্ছু না। আমার এখন মাথায় ঢুকছে একটা জিনিসই যে আমেরিকান যে পলিসি, আমেরিকা যে আমাদেরকে যে পলিসিগুলো দিয়েছে, দেন হাউ টু লিড ইউএসএ। আমরা কিভাবে ইউএসএ কে লিড করব, আমাদের চিন্তাভাবনা হওয়া উচিত এখন সেটা। বিকজ স্টুডেন্টরা আমাদেরকে অলরেডি একটা লিডিং কন্ডিশনে নিয়ে আসছে অলরেডি। আমরা কিভাবে আমেরিকাকে মোটিভেট করব, কিভাবে আমেরিকাকে লিড করব, আমেরিকান কমিউনিটি, সোসাইটি, তাদের ব্যবসা, বাণিজ্য, চাকরি-বাকরি, লেখাপড়ায় বাঙালি কমিউনিটি, বিশেষ করে বাংলাদেশি কমিউনিটি কিভাবে তাদেরকে ডমিনেট করব, আমাদের মাথায় এখন সেটা থাকা উচিত। ইন্ডিয়া নিয়ে চিন্তা করার টাইম আমাদের নাই। ইভেন ইসরায়েল নিয়েও মাথা ঘামানোর সময় নাই। ইসরায়েলের ইকোনমির চাইতে আমাদের ইকোনমি মাত্র ১০০ মিলিয়ন কি ১০০ ট্রিলিয়ন, $১০০ বিলিয়ন কাছাকাছি। যদি আমরা আমেরিকার সাথে টেকনিক্যালি তাদের টেকনোলজিটাকে যদি আমরা হাত করতে পারি এবং ওদের আমেরিকান অনেক কিছু আমরা মনে করি আমেরিকাতে অনেক কিছু আছে। আমেরিকাতে অনেক দুর্বলতাও আছে। ওদের উইকনেসগুলো ধরে আমরা যদি তাদেরকে তাদের সেক্টরগুলো ধরতে পারি, তাহলে আমার মনে হয় না যে এখন যেটা ভারতীয়রা আইটি সেক্টরে খুব ভালো করছে এই আমেরিকাতে। এটা আপনাদের জন্য জানাচ্ছি। তাহলে আমার মনে হয় না যে ইন্ডিয়ার বাপ-মা ১৪ গোষ্ঠী এসে আমাদেরকে কিছু করতে পারবে। কারণ আমি এই নির্বাচনের মধ্যে দিয়ে যেটা ফিল করলাম, যেখানে ইন্ডিয়ান ডক্টর ইউনূস স্যার থাকার কারণে কোনো ঝামেলা পাকাইতে পারে নাই। তার মানে বোঝাই যাচ্ছে যে আমরা কতটা ক্যাপেবল। আমরা কতটা ক্যাপাসিটি রাখি। আমাদের যে ভারতের এত বড় একটা মানে রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস যে সে বাংলাদেশে মানে কিছুই করতে পারে নাই। কিচ্ছু করতে পারে নাই। ইভেন যা করছে শুধুমাত্র বাংলাদেশের মানুষই করছে। আমি মনে করি এবং বাংলাদেশের মানুষকে মোটিভেট করতে না পারার ব্যর্থতার দায় আমি বলব পুরাই জামাতের। এবং সেক্ষেত্রে আমি বিএনপিকে অসম পরিমাণে ইন্টেলিজেন্ট দল বলে মনে করি। দেখেন বিএনপি থেকে যখন তারেক রহমান বাংলাদেশ থেকে বের হয়ে যাচ্ছিল, শূন্য হাতে গিয়েছিলেন। একদম শূন্য হাতে। যখন কামব্যাক করলেন, এমনভাবে কামব্যাকটা হইল, সেই কামব্যাকটা মানে দেখার মতো কামব্যাক। সো আমাদেরকে পলিসি মেকারদের আসলে বুঝতে হবে যে পালস কি? আপনি যদি পাবলিকের পালস না বুঝেন, এই ইসলামিস্ট কান্ট্রি হবে, হ্যান হবে, ত্যান হবে, এগুলো বলে কোনো লাভ নাই, কোনো ফায়দা নাই। কারণ আমার ইসলাম ধর্ম আমাকে এটা বলে নাই যে তুমি ৫০০ বছর পিছায় থাকো। যুগের সাথে চলতে শেখা এবং নীতি নৈতিকতার মধ্যে চলাটাই ইসলাম শেখায়। সেখানে একটা ইসলামিস্ট পার্টির প্রচারণা সবকিছু ওকে, বাট দেয়ার পলিটিক্যাল যেই অ্যাম ট্রেনিং, পলিটিক্যাল যে ট্রেনিং সেটা অনেকটাই অসম্পূর্ণ। তবে এইটা একটা লেসন জামাতের জন্য আমি মনে করি। যে পরবর্তীতে তারা সামনে যেই নির্বাচন আসবে, স্থানীয় সরকার নির্বাচন আসবে, সেগুলোতে তারা ভালো কনসেনট্রেট করবে। কান্নাকাটি ছোট বাচ্চাদের মতো না করে আমি বলব যে হোয়াট হোয়াট নেক্সট এ চিন্তা করা। পরবর্তী নির্বাচনগুলোতে জেতা এবং সরকারের বিরোধী দল হতে পারছে তারা এবং আরেকটা বিষয় সেটা হচ্ছে পাকিস্তানপন্থী না হওয়া। কারণ পাকিস্তানপন্থী হলে মার খাইতে হবে। হইতে হবে বাংলাদেশপন্থী। বাংলাদেশপন্থী হইতে হবে। বাংলাদেশপন্থী হলে জামাতকে সবাই ভোট দেবে। দ্যাটস ইট। আমি না পাকিস্তানপন্থী, না আমি ইন্ডিয়াপন্থী। এই দুটো দেশই আমার দেশের শত্রু। ইন্টারন্যাশনাল পলিটিক্সে আমার শুধু চিন্তা থাকবে যে আমি কিভাবে আমার দেশকে ইন্টারন্যাশনালি
লাভবান করতে পারি। কেউ ইন্ডিয়া মরছে, কে পাকিস্তান মরছে, কে আর আউটসাইডার। তারা লাভের জন্য আসে। তারা আমার ১ পয়সার রাতের মানে ভাতও দিবে না, খানাও দিবে না। এই যে রিসেন্টলি ইন্ডিয়া পাকিস্তানে এই যে খেলাটা হলো, খেলা থেকে বাংলাদেশ বাদ পড়ে গেল। পাকিস্তান ঠিকই গিয়ে কিন্তু খেলতে যাচ্ছে। পাকিস্তান খেলতে যাবে, পাকিস্তান ডলার ছাড়বে না। সো আমাদেরকে চিন্তা করতে হবে যে আমি কোথায় যাচ্ছি? কেন যাচ্ছি? হোয়াট ইজ দ্য কজ? আমার কি লাভ? আমাকে দিয়ে আমার দেশের কি লাভ? প্রত্যেকটা পলিটিক্যাল পার্টিরই চিন্তা করতে হবে। শুধুমাত্র আমি লুটপাট করে খাইলাম কিন্তু দেশকে কিছু দিলাম না, এটা চলবে না। কারণ এখন যে জুলাই চার্টারটা হচ্ছে, এই জুলাই চার্টারের মাধ্যমে আবার জামাত কিন্তু ক্ষমতায় চলেও আসতে পারে। এটা মনে করার কোনো কারণ নাই যে অ্যা ভারতীয়রা বিশেষ করে খুশি হবার কোনো কারণ নাই। বেশি লাফালাফি না করে ভালো। কারণ কোন সময় কোন দিক দিয়ে জুলাই চার্টার এনসিপি অলরেডি ছাত্ররা সাইন করে ফেলছে আজকে। সো এটা মনে করার কারণ নাই। বাংলাদেশের দাবানল লাগাই ইন্ডিয়া ভালো থাকবে। সো ইন্ডিয়া যদি কুল থাকে, এই দাবানল আস্তে আস্তে এমনিই কমবে। আর যদি ইন্ডিয়া বেশি থ্রেট দেয়, আমি তো বলেছি সেই ইউটিউবারদেরকে যে ইফ ইউ আর মাই গেস্ট ইউ আর মোস্ট ওয়েলকাম। কিন্তু বেশি হোস্ট হইতে চাইলে তখন বাম্বু খাইতে হবে। সোজা হিসাব। আর এটা ব্যালেন্সড কান্ট্রি। যেহেতু এখানে ব্যালেন্সড কান্ট্রির মধ্যে আমরা না ইন্ডিয়া, না আমরা পাকিস্তান। আমরা সবার সাথে সম্পর্ক ভালো রাখতে চাই। কিন্তু কেউ যদি আমার বাড়িতে এসে আমার উঠোনে বসে আমারে বলে যে, "তোর বাসা থেকে বাইর করে দিমু। তুই অমুক, তুই তমুক। তোরে রাখতে দিব না।" তারা লাথি দিয়ে বাইর করে দেওয়া দরকার। কিচ্ছু করার থাকে না। ভাষা খারাপ করলাম। কিন্তু এটাই বাস্তবতা। আমার স্ট্র্যাটেজি হচ্ছে আমি ভারতের সাথেও সম্পর্ক ভালো রাখতে চাই। আমি পাকিস্তানের সাথেও সম্পর্ক ভালো রাখতে চাই। একজনকে বাদ দিয়ে আরেকজনের সাথে সম্পর্ক ভালো রাখবো। দিস ইজ নাথিং। আর পাকিস্তান পার্সোনালি সত্যি কথা বলতে কি পাকিস্তানকে আমি ২ চোখে দেখতে পারি না। যদিও মুসলিম কান্ট্রি, কারণ মুসলিম কান্ট্রি হলেই যে তারা ভালো হবে এটা কিন্তু না। কারণ পাকিস্তানি অনেক রিসার্চারের সাথে কাজ করার সুযোগ হয়েছে। সত্যি কথা বলতে ভাই, পাকিস্তানি সেই রিসার্চারগুলো আসলে কিন্তু মানে কি বলবো এক কথায় মানুষ ভালো না। মানুষ ভালো না এবং তাদের যে চিন্তাভাবনা ওদের সাথে আমাদের কি মানে ৩০০ কোটি কোষ দূর পর্যন্ত ওদের সাথে আমাদের মেলে না। ওরা দেখেন ক্রিকেটে যেটা করলো ওরা এরকমই। মানে ওদের কালচারে ওরা এখন আরেকটা সবচেয়ে বড় সামনে যেটাতে দেখতে পাবো, সেটা হচ্ছে পাকিস্তানিদের একটা ঢল নামবে এবং সেটা চট্টগ্রামে তো মাস্ট বি আসবে। এমনকি তাদের মজার তথ্য আপনাদেরকে আরেকটু জানাই যে পাকিস্তানির বিজনেস পারসন যারা তারা দল বেঁধে বাংলাদেশের চট্টগ্রাম অঞ্চলে আসছেন এবং তাদের বিজনেস পারসনরা এসে ঢাকায় না নেমে তারা চট্টগ্রাম চেম্বারে তারা বৈঠক করে গেছেন। যেটা আমার কাছে মোটেই পছন্দ হয়নি। আমি নিজেও আবার ছোটখাটো একটা বিজনেস আমার আছে। সেজন্য বলছি পাটের বিজনেস। আপনারা হয়তো দেখেছেন। সেজন্য বলছি যে তাদের এই পাকিস্তানপন্থী মেন্টালিটি আসলে আমি পার্সোনালি লাইক করি না। কারণ তারা আসে ইন্ডিয়ার মতোই ব্যবসা করতে। দ্যাটস ইট। তো ভারতের মতো ব্যবসা করতে আসে তো আমি আসলে ব্যাক বেঞ্চার স্টুডেন্টের সাথে পড়াশোনা করতে ইন্টারেস্টেড না। আমি মানে কেন বলছি কথাটা এটা বুঝে নেবেন। আমি ফার্স্ট ক্লাস বেঞ্চে বসতে আগ্রহী। ফার্স্ট ক্লাস ট্রেন থেকে কেউ লাস্ট ক্লাস, থার্ড ক্লাস ট্রেনে আসে? আসে না। তো এখন পাকিস্তানিদের একটা ঢল নামবে আমাদের চট্টগ্রামে। চট্টগ্রামে একটা বিশাল বড় ঢল নামবে এবং এটার জন্য মেন্টালি আমরা প্রস্তুত আছি। কিন্তু সবচেয়ে বড় জিনিস যেটা হরেবল পার্ট যেটা পাকিস্তানিরা এখন বাংলাদেশে এসে স্পেশালি চিটাগংয়ে এসে চিটাগংয়ে যদি কেউ থাকেন একটু দেখবেন পাকিস্তানিদেরকে চিটাগংরিয়ানরা খুব লাইক করে। কিন্তু এরা বাংলাদেশে এসে মানে যত রকমের আকাম-কুকাম না করে ভাই। আমি তো জানি এদের খাসলত পোর্ট এলাকা চট্টগ্রাম বিভিন্ন দেশের ফরেনাররা এখানে আসেন। সো পাকিস্তানিদের ব্যাপারে সমস্ত বাংলাদেশীদেরকে একটু সতর্ক হতে বলব। কারণ যত কিছুই বলেন না কেন ভাই, বিদেশি তো কক্সবাজার এরিয়াতে আমার জানা মতে বেশ কয়েক বছর আগে একটা বাংলাদেশি মেয়েকে রেপ করে গেছে একটা ফরেনার। আমরা তাকে ধরতে পারি নাই। সো বি কেয়ারফুল। ফরেনার্স অলওয়েজ ফরেনার্স। এই সবাই ভালো থাকবেন। হ্যাঁ, আরেকটা কথা যাওয়ার সময় বলে যাই, ভারতকে হার্ট অ্যাটাক দেওয়ার জন্য কিন্তু ছাত্ররা এখনো জেগে আছে। সুতরাং ভারতীয়দের ইউটিউবারদের খুশি হবার এত কিছু নাই। দ্বিতীয় হার্ট অ্যাটাক হয়তো এটা তো মাইল্ড স্ট্রোক দিল।
2nd টা মনে হয় বড় রকমের স্ট্রোক লাগতে পারে যদি ভারত না থামে। ভালো থাকবেন সবাই।